তোমাদের সকাল সকাল গুড মর্নিং জানিয়ে আমি চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে সানডে, রান্নাঘরে আমি কি রান্না করছি তোমাদেরকে শেয়ার করব। আর কি যে রান্না করব কি করব না, সানডেতে একটু রেস্ট নিতেও ইচ্ছা করে, কারণ আমি বলেছিলাম সারা সপ্তাহ কাজ থাকে যখন, আর সানডেতে রান্না করতে ইচ্ছা করে না, কিন্তু বাড়ির লোকের জন্য কিছু না কিছু তো করতেই হয়। আর সত্যি রান্নাঘর মানে মেয়েদের একটা কি বলবো, একান্ত আপনজনের জায়গা। আর সেই রান্নাঘরে প্রত্যেক মেয়েরই অল্প বিস্তর প্রত্যেক দিনই সময় দিতে হয়। আর এই রান্নাঘরকে নিয়ে মেয়েদের অনেক স্বপ্ন থাকে। হ্যাঁ, বিয়ের সময় অনেক ক্ষেত্রে জিজ্ঞেস করা হয়, মা তুমি রান্না করতে জানো? এরকম অনেক কথা, অনেক জায়গায় পরীক্ষা দিতে হয় এই রান্না করার জায়গায়। রান্না না করলে অশান্তি, রান্না করলে সংসারের শান্তি। আর সবার প্রিয়জন মানে তোমার হৃদয় হরণ করতে গেলে যেটা দরকার হচ্ছে, এখানটা শান্ত করতে গেলে হচ্ছে তোমার এই স্বাদটাকে ঠিক রাখতে হবে। আর এই স্বাদটাকে ঠিক রাখতে গেলে রান্নাঘরে তো আসতেই হবে। আর তোমাদেরকে দেখিয়ে দিই আজকে যে আমি মোটামুটি বাঙাল ঘরের মেয়ে, বাঙাল ঘরের বউ হয়ে এসেছি। আর বাঙাল ঘরের বউ হয়ে এসেছি মানে আমাকে যে প্রত্যেক দিনই প্রায় এই সিজনাল এই জিনিসগুলো রাখতে হয়। অর্থাৎ একটু সময় থাকলে, আমি নিজেও অবশ্য খেতে পছন্দ করি, আর সেই সঙ্গে আমার হাজবেন্ডও পছন্দ করে। আর তার পছন্দের প্রায়োরিটি দিতে গিয়ে আমাকে এসব রেসিপির মধ্যে আসতে হয়। দেখো, রেসিপির মধ্যে আসতে গেলে তোমাদেরকে বলে দিচ্ছি যে রেসিপি যে দেখলেই মনে হয় বাঙাল বাড়ি। এই বাঙাল বাড়িতে তোমাদের এই কচুর লতি, শুটকি মাছ এসব থাকবেই। অনেকে এইসব খাবার দেখে নাক সিটকোয়, কিন্তু আবার অনেক পরিবারে এটা একটা উপাদেয় রেসিপি বলে মনে করে। আচ্ছা, এরপরে আমি দেখাচ্ছি, আমি মাছ ভেজে নেব। কিছুটা মাছ দেওয়া আছে, আর আমি এই দিকের মাছটা একটু, এই যে তেল গরম হয়ে যাওয়ার পর এই মাছ দিয়ে দিয়েছি, মাছটা একটু ভেজে নেব। এইবারে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো, এই যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো পেঁয়াজ। এরপরে দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা, কিছুটা পেঁয়াজ, কিছুটা রসুন, অর্থাৎ যেটা চিকেনে দেয় আদা, পেঁয়াজ, রসুন, আর সামান্য একটু দই দেবো। দইটা খুব বেশি দেবো না আজকে। দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। সঙ্গে দিয়ে দেবো আমি সব মশলাই দিয়ে দেবো। দেখো, এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ। এটাকে বলে এক পাকে রান্না। আমি আজকে সেটাই করছি, যে সব মশলা একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে আমি অন্যান্য কাজ করব। একটার পর একটা আমি মশলাগুলো আমি দিতে থাকবো। আর দেওয়ার পর আমি ম্যারিনেট করে নেব। এরপর দিয়ে দেব নুন। নুন তোমরা আন্দাজ মতন দেবে, দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। এরপরে দিয়ে দেব তেল। এবারে এটাকে ভালো করে আমি মেখে রেখে দেবো। মোটামুটি সব মশলাগুলোই দেওয়া হলো। আর এটা হয়ে যাওয়ার পর আমি সামান্য দই ইউজ করেছি, সেটা তোমাদেরকে স্কিপ করে চলে গেছি। দইটা নিচে পড়ে গেছে বলে আর দেখাতে পারলাম না। আর দই দেওয়ার পর কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। এই যে কুচনো পেঁয়াজ, আর এই কুচনো পেঁয়াজ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে আমি বেশ কিছুক্ষণ সময় নেব। সময় নেওয়ার সঙ্গে সঙ্গে আমি অন্যদিকে কাজগুলো একটু সেরে নেব, সেটাও তোমাদেরকে শেয়ার করব। আজকে
আজকে রবিবার ছুটির দিন, তোমরা কে কোন রেসিপির মধ্যে আছো সেটা একটু আমাকে কমেন্ট করে জানাও। আর তোমরা কোথা থেকে দেখছো সেগুলোও আমাকে কমেন্ট করে জানাও। আমি যেভাবে আজকে চিকেনটাকে বানাচ্ছি তোমরা হয়তো এইভাবে বানাও, কিন্তু আমি বলবো চিকেনটাকে এইভাবে বানালে খুব নরম থাকে আর খুব স্বাদ হয়। এরপরে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো। আর এইদিকে আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে প্রায়, এবার একটু উল্টে দেবো। আর এখানে বাঙালির সেই কচু শাক সিদ্ধ হচ্ছে। চলো একটু পরে আবার আসি। এরপরে আমি এই চিংড়ি মাছগুলোকে ধুয়ে কেচে পরিষ্কার করে নিয়েছি। আর সেই চিংড়ি মাছগুলো এবারে আমি একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে আমি কোন রেসিপির মধ্যে দিচ্ছি সেইগুলো, বা চিংড়ি মাছ দিয়ে আমি কি রান্না করছি সেটা দেখতে গেলে স্কিপ না করে একটু চোখ রাখো, দেখলে বুঝতে পারবে যে আমি কিভাবে চিংড়ি মাছটাকে ইউজ করছি। আর চিংড়ি মাছ তো যে কোনো রেসিপিতে দিলে ভালোই লাগবে। আর সেটা আমি উপাদেও একটা রান্না করবো, সেটা আমার আগের ভিডিওতেও হয়তো আছে। কিন্তু ওই যে বললাম বাঙাল বাড়ি মানে কিছুটা চিংড়ি মাছ এবং কচু শাক তো থাকবেই। এবং এই কথা বলার মধ্যে তোমরা হয়তো গেস করে ফেলেছো যে আমি চিংড়ি মাছটা কি দিয়ে রান্না করছি। আর তোমাদেরকে বলি মানে আগেকার দিনে এই বাঙাল ঘটি নিয়ে বিশাল বিদ্বেষ ছিল। সেই ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা নিয়ে এই কচু শাক দড়ি দিয়ে টাঙিয়ে রাখা হতো, চিংড়ি মাছ ইলিশ মাছ নিয়ে নানান রকম বিতর্কমূলক কথাবার্তা চলতো। হয়তো এখন আর সেরকম নেই, তবুও হাল ফিরে দেখা যায় বাঙাল ঘটির একটা ফাটাফাটি লড়াই। কিন্তু আদতে তো আমরা সবাই এক, কিন্তু আচার বিচারে আমরা একটু আলাদা। সেই হিসেবেই আমাদের খাওয়ার টেস্টগুলোও আলাদা। যেহেতু আমরা খুব পছন্দ করি চিংড়ি মাছ, শুটকি মাছ, কচু শাক, সেই নিয়ে আমাদেরকে একটু বিদ্বেষের মুখে পড়তে হয়। যাই হোক, খাওয়ার টেস্ট তো সবার যে যার আলাদা। তাই বলি ওইসবের দিকে কান দিয়ে কোনো লাভ নেই। আমরা আদতে সবাই একই মানে জন্মভূমিতে বা আমাদের ভারতে রয়েছি। আমরা সবাই এক, বাঙালি, বাঙালি কালচার এক। সুতরাং আর রান্না করার একটা শিল্প, সেটা আমরা কি চাইনিজ রান্না করি না, চাউমিন হানা তানা, এই কিন্তু অন্য দেশের বা অন্য কালচারের খাবার, তাও তো আমরা করি। সুতরাং বাঙাল ঘটির কোনো বিদ্বেষের দরকার নেই এখানে। আসলে আমাদের যে রেসিপিগুলো উপাদেয় হয় আমরা সেগুলো রান্না করার চেষ্টা করি। এরপরে আমার তো চিংড়ি মাছটা প্রায় ভাজাই হয়ে এসছে, সেটা এবার নামিয়ে নেবো। একটু ব্যাককারি ক্যামেরায় আচ্ছা, আমি ওই কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোর মধ্যে আছে। এরপরে আমি দিয়ে দেবো তেজপাতা আর জিরে ফোড়ন। তেজপাতা আর জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে এই যে কচু শাকটাকে আমি এবার জল ঝরিয়ে রেখেছি, দেখো কিরকম মন্ড আকারে তৈরি হয়ে গেছে। বেশ ভালো করে যতটা জল ঝরানো যাবে ততটাই ভালো স্বাদের রান্না হবে। আর এই টেকনিকগুলোর জন্যই এই যে বাঙাল ঘটি বলে, এই টেকনিকগুলো যার যত সুন্দর হবে তার রান্নার প্রসেসও তত ভালো হবে, রান্নার স্বাদও তত ভালো হবে। আর এই আমি জল ঝরিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর এদিকে আমার জিরে তেজপাতা ফোড়নটা ফুটে উঠেছে। এই ফোড়নটা ফুটে উঠেছে। এরপরে আমি কচু শাকটা দিয়ে দেবো। একটু চলো ব্যাক ক্যামেরায় দেখো, চিংড়ি মাছগুলো আমি আর তুলিনি, ওই তেলে অল্প একটু তেল দিয়ে আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর ওই এক সোমবারেই আমি আর কি এক কড়াইয়ের মধ্যেই আমি রান্নাটা করে নেবো। আমি চিংড়ি মাছগুলোকে আর তুলিনি। চলো এবার দিয়ে দিই আমি সেই কচু শাকটা আমি করেছি, মানে সেদ্ধ করে রেখেছিলাম, সেই কচু শাকটা আমি দিয়ে দিলাম।
ভালো করে মিশিয়ে দেবো। একটু জল টেনে গেলে আমি নুনটা দেবো, কারণ জলটা টেনে গেলে নুনটা আন্দাজটা ভালো পাওয়া যাবে, সেই জন্য আমি নুনটা একটু পরে দেবো। আর একটু নাড়াচাড়া করে দিয়ে আমি হলুদ দেবো। দিয়ে দিয়েছি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো এবং কাঁচা লঙ্কা। আমি দুটো লঙ্কাই এখানে ইউজ করেছি, অন্যান্য দিন আমি কাঁচা লঙ্কা দিয়ে আমি এই রেসিপিটা বানাই। আজকে এই লাল লঙ্কা এবং কাঁচা লঙ্কা দুটোই ইউজ করেছি। আর তোমাদের বলে রাখি, আমি সিদ্ধ করার সময় হলুদ এবং নুন দিয়ে সিদ্ধ করেছিলাম বলে কচু শাকটা দেখো কিরকম সাদা সাদা বেশ সুন্দর দেখতে হয়েছে। চলো এবার এইটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নিই, অর্থাৎ এই মশলাগুলো কচু শাকের সঙ্গে একটু মিশিয়ে নিই। আজকে কচু শাকটা আমার একজন ভিউয়ার্স পশ্চিম মেদিনীপুর থেকে উনি কমেন্ট করেন যে দিদি তোমার তো কচু শাক রান্না দেখেছি, তুমি একটুখানি রসুন ইউজ করো, রসুন ইউজ করলে ভালো হবে। আজকে তাকে উদ্দেশ্য করে বলছি যে আজকে কিন্তু তোমার জন্যই এই রেসিপিটা এইভাবেই বানালাম, তুমি যেভাবে পছন্দ করো। আজকে আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি আগে তো দেখলাম, এখন মশলার মধ্যে কি কি দিচ্ছি সেগুলোতে শেয়ার। দেখো এই যে খানিকটা চিনি নিয়েছি, আর এখানে যে পেস্টটা আছে এর মধ্যে জিরে আর রসুন। এটা কিন্তু মনোমিতা পছন্দ করে বলেছিল দিদি একটু রসুন দিয়ে তুমি কচু শাক করবে, দেখবে খেতে খুব অসাধারণ লাগে। আর তোমার জন্যই বললাম, তোমার পছন্দের রেসিপি আমি আজকে বানিয়ে দেখালাম। আবারও তোমার নামটা আমি নিচ্ছি, পশ্চিম মেদিনীপুর থেকে মৌমিতা দে। তোমাকে আজকে এই রেসিপিটা আমি ডেডিকেট করলাম। পশ্চিম মেদিনীপুর থেকে মৌমিতা দে, তোমাকে আজকে আমার রেসিপিটা ডেডিকেট করলাম। তোমার পছন্দের মতন আমি আজকে আমার কচু শাকটা রান্না করলাম। চলে এটা আবার একটু কচু শাকের সঙ্গে মিশিয়ে নিই। দেখো কচু শাক নাড়তে নাড়তে জল বেশ বেরিয়ে আসছে, আর আমার তো খুব পছন্দ হচ্ছে। কচু শাকটা বেশ সাদা সাদা দেখতে হয়েছে, মানে যেটা কালো হয় সেটা সাদা দেখতে হয়েছে। আর যে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দেখতে তো সবারই ভালো লাগে, বিশেষ করে খাওয়া দাওয়া, সেটা আজকে আমার রেসিপিটা খুব পছন্দের লাগছে। হয়তো খেয়ে বলবো ভালো হয়েছে, তোমাদের তো সামনে আর পাচ্ছি না তোমাদের যে দিয়ে টেস্ট করাবো, তা আমি আর একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার রেসিপিটা ঠিক কেমন হয়েছে। দেখো কতটা সুন্দর হয়েছে। এটা মৌমিতা দের অনুকরণ, মানে রিকোয়েস্ট করেছিল এইভাবে করার জন্য, আমি কচু শাকটা এইভাবে করলাম। চলো আবার নেক্সট রেসিপিতে আমি যাই। দেখো মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি, আমার কাজগুলো দেখিয়ে দিলাম। আর এদিকে আমি আলু 4 টুকরো নিয়েছি, আর এদিকে অনেকক্ষণ আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার মাংসটা রেসিপিতে যাব। চলো একটু এই মাংস রেসিপিতে যাই। আর এদিকে দেখিয়ে দিচ্ছি, এই ওভেনটায় কচু শাক রান্না হচ্ছিল, সেটাকে চেঞ্জ করেছি, এই ওভেনে দিয়েছি। আর এখানে একটা নতুন অন্য কড়াই বসিয়েছি, এই কড়াইয়ে এবারে তেল দিয়ে আমি মাংস রেসিপিতে যাব। এবারে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নেওয়ার পর আমি চিকেনটাকে তুলে নেবো। এবারে এই ম্যারিনেট করা মাংসটাকে আমি দিয়ে দেবো। তোমাদেরকে বলেছি এর মধ্যে আমার সমস্ত মশলা দেওয়া আছে, আর হালকা আমি টক দই ইউজ করেছি। আর টক দই ইউজ করার জন্য দেখবে মাংসগুলো খুব নরম হয়ে যায়, আর মশলাগুলো ঢোকে আর মাংসগুলো নরম হয়ে যায়। আর এই ম্যারিনেট করা মাংসটা আমি প্রায় 20 মিনিট আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবারে একটু হালকা কষিয়ে নেব। এবারে আর একটু
লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো টমেটো। টমেটোটা কষতে কষতে মোটামুটি নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে আমি তখন দিয়ে দেবো গরম জল। আমি জল দিয়ে দিয়েছি, আর জলটা আমি গরম জল ইউজ করেছি। আর গরম জল ইউজ করার পর এইরকম পরিমাণে জল দিয়েছি, আস্তে আস্তে সেদ্ধ হবে। একটু আমি ঝোল কম রাখবো। আর তোমাদের এবার দেখাচ্ছি আমি এটাকে চাপা দিয়ে দেবো। আর এদিকে হচ্ছে কচু শাকটা ঠিক এরকম দেখতে হয়েছে। আমার মোটামুটি রেসিপি শেষ। এবারে তুমুল বৃষ্টি এসে গেছে। দেখো আমার সেই প্রিয় পুকুর, এটা আমার জমির শেষাংশে পড়েছে। আর এইখানে এত বৃষ্টি হচ্ছে, ওই পারে কিছু লোকজন ঝাপাঝাপি করছে। আমরা ছোটোবেলাতে এরকম ঝাঁপিয়ে আমরা স্নান করতাম, কিন্তু এখন এই মুহূর্তে এরকম আমাদের আর হয়ে ওঠে না। কিন্তু এদের স্নান করা দেখে আমার তো মনে হচ্ছে পুকুরে নেমে যাই। আর এই প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, দেখো ছেলেপুলেরা কি সুন্দর সাঁতার কাটছে। আর এদিকে এক দাদাকে দেখছি এ আর কি এইগুলো পরিষ্কার করছে। তাহলে ব্লগটা আমি এখানেই রাখছি। দেখো এত আনন্দ করছে, আর এরা তো সমানে নেচেই যাচ্ছে, দুই সখী দেখেছো, দুই সখী নেচেই যাচ্ছে, বৃষ্টির আনন্দে নেচেই যাচ্ছে। তাহলে ব্লগটা আমি এখানেই রাখছি।